সমাজের প্রতিটি মানুষ মুখোশ পরে আছে, ভণ্ডামির মুখোশ। টোকিওতে পরপর 3টা খুন হলো, সিরিয়াল কিলিং। খুনি লাশের পাশে সংখ্যা রেখে গেল, বলে গেল তার পরবর্তী ভিকটিম কে হবে। ছদ্মবেশ ধারণ করে পুলিশ প্রবেশ করলো হোটেল কর্তেসিয়াতে। রহস্য কি আদৌ উন্মোচিত হবে? আজকে যে বইটা নিয়ে কথা বলবো তা হচ্ছে মাস্কারেড হোটেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বলেছিলাম ব্যাক টু ব্যাক অনেকগুলো বইয়ের রিভিউ দিব, তারই ধারাবাহিকতায় আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাস্কারেড হোটেল। এটা হচ্ছে আগস্টের 1 তারিখে বইটা, যদি ভুল না করে থাকি, আগস্টের 1 তারিখে হচ্ছে বইটা পাবলিশ হয়েছিল। ওই দিনই আমি আসলে বইটা নিয়ে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার বইটা পড়তে সময় লেগেছে যেরকম, তার পাশাপাশি বইটা পড়া শেষ করে অনেকদিন রেখে দিতে হয়েছে, রিভিউ দেওয়ার বা ভিডিও করার সময় পাইনি তার জন্য। তো সেই জন্য আসলে আপনাদের কাছে সরি বলা উচিত আমার। বইটা পড়ে শেষ করেছি কিন্তু আলোচনা করে উঠতে পারি নাই। কয়েকটা টেকনিক্যাল ব্যাপার নিয়ে যদি একটু ফার্স্টে বলে নেই, মাস্কারেড হোটেল কেইগো হিগাশিনোর লেখা। এইটার ইংলিশ কোনো রূপান্তর বা ইংলিশ কোনো ট্রান্সলেশন নাই। আমার যতদূর মনে পড়ে যে কেইগো হিগাশিনোর প্রায় 60+ লেখা আছে, তার মধ্যে খুব সম্ভবত 13টা বা 14টার মতো লেখা ইংলিশে রূপান্তর হয়েছে। তার মানে আপনি যদি কেইগো হিগাশিনোর লেখা পড়ে থাকেন তাহলে হয় ইংলিশ অনুবাদ পড়েছেন অথবা ইংলিশ অনুবাদ থেকে বাংলায় রূপান্তর করা হয়েছে সেটা পড়েছেন। এই বইটা একটু স্পেশাল, তার কারণ এটা ইংলিশে রূপান্তর হয় নাই এবং সরাসরি বাংলা ভাষাতে, জাপানিজ ভাষা থেকে রূপান্তর করেছেন কাবিজ হোসেন শিবলি ভাই, এবং তার সাথে সহ অনুবাদক হিসেবে ছিলেন সালেহ আহমেদ মুবিন। অনুবাদের ব্যাপারে একটু পরে আলোচনায় আসছি। ফার্স্টে এই গল্পটার সিনাপস নিয়ে যদি একটু আলোচনা করি। কাহিনীর সূত্রপাত হয়েছে টোকিও শহরে খুন হয়, পরপর 3টা খুন হয়। প্রাথমিক তদন্তে মনে হয় নাই যে হচ্ছে এই 3টা খুন পরস্পর ইন্টার রিলেটেড বা হচ্ছে ইন্টার কানেক্টেড থাকতে পারে, এবং এটা যে সিরিয়াল কিলিং ওই প্রাথমিক তদন্তে এটা ফুটে উঠেছিল না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 3টা খুনেরই একটা কমন ব্যাপার আছে। হয়তো বা ভিকটিম আলাদা, ভিকটিমের পরিচয় আলাদা, বা ভিকটিমের খুন করার পেছনে মোটিভ আলাদা থাকতে পারে, কিন্তু 3জন ভিকটিমের পাশেই একটা চিরকুট রাখা ছিল যেখানে বেশ কয়েকটা অদ্ভুত সংখ্যা লেখা ছিল। এবং পরবর্তীতে গুপ্ত তদন্ত করে নিয়ে টোকিও শহরের পুলিশরা ডিসিশন নেয় বা সিদ্ধান্তে আসে যে পরবর্তী ভিকটিম, এটা একটা সিরিয়াল কিলিং, এবং এই সিরিয়াল কিলিং এর পরবর্তী ভিকটিম থাকবে হচ্ছে কর্তেসিয়া হোটেলে। এখানে বলে রাখা ভালো যে কর্তেসিয়া হোটেল হচ্ছে জাপানের একটা 5 স্টার হোটেল। টোকিও শহর হচ্ছে জাপানের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট সিটি, এবং তার মধ্যে 5 স্টার হোটেল, সো বুঝতেই পারতেছেন বেশ বড়সড় একটা ব্যাপার। তো সেখানে তদন্তে নামে পুলিশ, এবং হুট করে তো আর এইরকম 5 স্টার হোটেলে গিয়ে তাদের ব্যবসা নষ্ট করতে পারবে না, বা হচ্ছে ওই 5 স্টার হোটেলে যেই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত অতিথিদের তো আর জেরা করতে পারবে না। তো তখন পুলিশ কি করে? পুলিশ হচ্ছে ছদ্মবেশ ধারণ করে ওই হোটেলের কর্মচারী হিসেবে সেজে থাকে, এবং তাদের মূল লক্ষ্য থাকে যে এই যে সিরিয়াল কিলিং করছে যে খুনি, সেই খুনি পরবর্তী ভিকটিমকে হোটেল কর্তেসিয়াতে যখন খুন করতে যাবে তখন তাকে হাতে নাতে পাকড়াও করবে। এখানে বেশ মূল কয়েকটা চরিত্র আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে প্রধান 2টা চরিত্র হচ্ছে ওই হোটেল কর্তেসিয়ার হেড রিসিপশনিস্ট নাওমি। নাওমি হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার, এবং নাওমির চরিত্রটা একেবারে ওই 5 স্টার হোটেল কর্তেসিয়ার সাথে, রিসিপশনিস্টের সাথে একেবারে পারফেক্ট যায়। খুবই ডাউন টু আর্থ, অতিথিদের জন্য একেবারে খুবই বন্ধু ভাবাপন্ন, এবং যেটাকে বলে যে হচ্ছে অতিথি বা গেস্টই সর্বদা সঠিক, এরকম একটা মনোভাব তার মধ্যে ছিল। এবং তার সাথে সহকারী হিসেবে যেই পুলিশকে অ্যাসাইন করা হয় তার নাম হচ্ছে কোসুকে নিত্তা। নিত্তা হচ্ছে এই গল্পর প্রধান চরিত্র বা দ্বিতীয় প্রধান চরিত্র বলতে পারেন। এখন নিত্যা সে পুলিশ, এবং বয়সে কম, ইয়াং একটা পুলিশ। তার মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব আছে, যে অ্যারোগেন্ট ভাবটা ওই হোটেল কর্তেসিয়ার ওই 5 স্টারের ব্যাপারের সাথে বা হচ্ছে আতিথেয় পরায়ণতার সাথে আসলে যায় না। ধীরে ধীরে নিত্যা কিভাবে অতিথিদের সামলাতে হয় এই ব্যাপারটা শেখে, কিভাবে নম্র হতে হয়, বিনয়ী হতে হয়, এবং অতিথি ভুল করছে জানা সত্ত্বেও কিভাবে সেটাকে সঠিক ধরে নিয়ে কিভাবে তাদেরকে মেনটেন করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই ব্যাপারটা সে ধীরে ধীরে শেখে। এখানে তার সাথেই বেশ কয়েকটা সাব প্লট ছিল। বেশ কয়েকটা দিক থেকে তদন্ত আগাতে আগাতে শেষের দিকে রহস্য উন্মোচিত হয়। অবশ্যই পুরো গল্পটা আমি বলবো না। এখানে যদি মূল আলোচনায় আসি আমরা,
গল্পটার যে নাম মাস্কারেড হোটেল, মাস্কারেড হোটেল শব্দটার অর্থ কি? মাস্কারেড শব্দটার অর্থ ছদ্মবেশ, বাট স্পেসিফিক্যালি এই যে এখানে যে মাস্ক দেওয়া আছে না, আমরা এরকম বেশ মুভি টুভিতে এরকম দেখেছি যে এরকম মাস্ক এরকম ভাবে ধরে, এখানে ধরেন একটা মাস্ক এরকম ভাবে ধরে হচ্ছে পার্টি টার্টি করে, ওইটাকেই আসলে মাস্কারেড পার্টি বলা হয়, ওই মাস্কটাকে হচ্ছে মাস্কারেড বলে। তো নামের সাথে এটার মিল কেন? তার কারণ এখানে যে চরিত্রগুলা তুলে ধরা হয়েছে তার মধ্যে রহস্যময় বেশ কয়েকটা চরিত্র ছিল, এবং সেখানে ওই মনে হয়েছে যে একজন হয়তো বা মুখোশ পরে আছে, ওই ভণ্ডামির মুখোশ পরে আছে বা ভদ্রতার মুখোশ পরে আছে, এটার সাথে না, এই জন্য নামটা এরকম রাখা হয়েছে। হোটেলটা তো অবশ্যই বুঝতে পারছেন, পুরো গল্পটাই হোটেলটাকে কেন্দ্র করে ঘুরেছে, এই জন্য মাস্কারেড হোটেল নামকরণ করা হয়েছে। এবার গল্পটা যদি কয়েকটা ভালো দিকে আসা যায়, প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা গল্পের শেষে কি ঘটতে যাচ্ছে সেটা জানতাম, কিন্তু কিভাবে ঘটতে যাচ্ছে এটা আমরা জানতাম না, এবং এই ঘটনাটা কিভাবে ঘটছে এটা খুঁজতে খুঁজতেই লেখক একটা সুন্দর টুইস্ট দিয়েছেন। টুইস্টের ব্যাপারে আলোচনা সমালোচনা দুইটাই আছে, যেটা পরবর্তীতে করব, বাট এই উদ্ভট রকমের একটা টুইস্ট, যেটাকে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা বলতে পারেন, এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই গল্পে বেশ কয়েকটা ঘটনা বা বেশ কয়েকটা ছোট ছোট গল্প মূল গল্পের সাথে সমানভাবে এগিয়ে গিয়েছে, যেটাকে আপনি চাইলে সাব প্লট বলতে পারেন, এবং এই কয়েকটা সাব প্লটের মধ্যে যে কোনো একটা সাব প্লট থেকেই রহস্যের উন্মোচন হয়, কিন্তু কোন সাবপ্লট থেকে রহস্যের উন্মোচন হয় এই ব্যাপারটা শুরু থেকে ইন্ডিকেটেড বা শুরু থেকে হিন্টস দেওয়া ছিল না। তো আপনি গল্প পড়তে পড়তে যখন অনেকগুলো সাবপ্লট পড়বেন, তখন আপনার কাছে মনে হবে এটা থেকে হয়তো রহস্যের উন্মোচন হবে, অথবা এটা থেকে রহস্যের উন্মোচন হবে, অথবা এটা থেকে রহস্যের উন্মোচন হবে, তার মধ্য থেকে যে কোনো একটা থেকে রহস্যের উন্মোচন হয়েছে। এই ব্যাপারটা একটু ইউনিক ছিল, ইউনিক লেগেছে আমার কাছে। এই ব্যাপারটা খুব সম্ভবত ওই কাগা সিরিজ ওপরের দিকে আছে, কাগা সিরিজের নিউ কামার গল্পটাতেও এরকম ব্যাপার একটা ছিল, বাট তার চেয়ে ওখানে যতগুলো চরিত্র তুলে ধরা হয়েছে ওরকম অত চরিত্র এখানে আসলে ফুটে ওঠেনি। আরেকটা যে ব্যাপার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই গল্পে অনেকগুলা চরিত্র ছিল, মূল চরিত্র না, মানে এই হোটেলে অনেক রকমের গেস্ট এসেছিল, অনেক রকমের অতিথি এসেছিল, এবং 5 স্টার হোটেলে যেহেতু এসেছে নিশ্চয়ই তাদের ওই ব্যাপার স্যাপার একটু অন্যরকম হবে, সেটাই আমরা এখানে দেখতে পেরেছি। তাদের মধ্যেও অনেক রকমের অদ্ভুত মানুষ ছিল, কেউ হচ্ছে একটু ভালো রুম পাওয়ার জন্য বেহুদা ওই হোটেলের কোন একটা রুমকে দোষ দিচ্ছে, বা কেউ হচ্ছে ওই টাকা পয়সা না দিয়ে সটকে পড়ার চিন্তা ভাবনা করতেছে। এটাকে কিরকম চমৎকার ভাবে সামলানো যায় বা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়, এই ব্যাপারটা গল্পে ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এবং আমরা সাধারণত যে জিনিসটা জানি যে জাপানের মানুষরা খুবই হাম্বল, এবং তারা হচ্ছে খুবই অতিথি পরায়ণ, এবং তারা হচ্ছে খুবই ডাউন টু আর্থ টাইপের মানুষ, এবং তাদের এই অতিথি পরায়ণতার ব্যাপারটা গল্পে চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রথমত এই বিভিন্ন রকমের অতিথিদের গল্পে এতটাই নিমজ্জিত ছিলাম যে মাঝে মাঝে হয়তো ভুলেই বসতে গিয়েছিলাম যে এটা একটা থ্রিলার গল্প, মানে ওই বর্ণনাটা, ওই সুন্দর চমৎকার ব্যাপারটা ছিল এর সাথে সাথে। এবং এই গল্পে একেবারে তুখোড় যে অ্যাকশন ছিল, যে দুমদুম ফাইট বা এরকম কোনো ব্যাপার না থাকলেও এই গল্পে সাধারণ হোটেলের কর্মচারীদের জীবনটা, মানে আমরা তো নর্মালি হোটেলের এপাশ থেকে পর্যবেক্ষণ করি, হোটেলের কর্মচারীদের পেছনের যে জীবনটা, সেই জীবনটা তো আমরা সাধারণত দেখতে পারি না, ওই জীবনেরই একটা রূপ সুন্দর করে কেইগো হিগাশিনো তুলে ধরেছেন। এবং এখানে তিনি প্রচলিত যে গোয়েন্দা গল্প হয় সেই গোয়েন্দা গল্প থেকে একটু বাহিরে সরে এসেছেন। কেন সরে এসেছেন এটা আসলে শুরুতে বলা উচিত ছিল। থ্রিলার গল্প তো আসলে অনেক রকমের হয়, বা ইন জেনারেল ডিটেকটিভ গল্প অনেক রকমের হয়। এই গল্পটা আসলে ওই একটা পুলিশ কিভাবে তদন্ত করে করে ধীরে ধীরে আগায়, বা ধরেন হচ্ছে পুলিশের যে তদন্তের ধারাটা, সেই ধারাটা এখানে সুন্দর করে ফুটে উঠেছে। এটাকে আপনি পুলিশ প্রসিডিউল জনরা বলতে পারেন। আর এখানে এই গল্পটা যখন ধীরে ধীরে এগিয়েছে, তখন আমরা ওই হোটেলের কর্মচারীদের ভেতরের যে ব্যাপারগুলো বা ভেতরের যে আচার আচরণগুলো বা তাদের মনের মনস্তাত্ত্বিক ব্যাপার যেরকম আমরা দেখতে পেরেছি, তার পাশাপাশি কেইগো হিগাশিনোর অন্য গল্পের চেয়ে এখানে একটু ব্যতিক্রম ছিল যে তিনি এই গল্পে পুলিশদের ভেতরকার যে কনফ্লিক্টটা, ইন্টার কনফ্লিক্ট বলতে পারেন, পুলিশের ভেতরে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা তিনি তুলে ধরেছেন। এবং সাধারণত তার অন্য যে গল্প আছে এই গল্পগুলোতে এই ব্যাপারটা ছিল না, মানে এটা একটু তিনি ইউনিক ওয়েতে প্রেজেন্ট করেছেন। এবং এখানে থ্রিলারের গল্পের আড়ালে সাধারণ মানুষের জীবন নিয়েও বেশ কিছু কথা ফুটে উঠেছে। আর আরেকটা ভালো দিক হচ্ছে, বা ভালো দিক না বলে এটাকে একটা পয়েন্ট বলা যেতে পারে আলাদা করে, সেটা হচ্ছে এখানে যারা ব্যবসা করেন বা ব্যবসা নাই হতে পারে, যারা হচ্ছে মানুষদের সাথে কাজ করেন, মানুষদেরকে নিয়ে ডিল করেন, সেটা হতে পারে ব্যবসায়ী,
সেটা হতে পারে হচ্ছে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, বিশেষত সরকারি কর্মকর্তা কর্মচারী, কারণ দিন শেষে তারাও জনগণেরই সার্ভেন্ট হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি হচ্ছে শিক্ষক যারা আছেন, বর্তমান সময়ের শিক্ষক, স্কুল কলেজের না, আমি ভার্সিটি লেভেলের কথা বলছি, প্রফেসর লেভেলের, এদের একটা শেখার ব্যাপার আছে। কি শেখার ব্যাপার আছে? এখানে খুবই সুন্দর করে অন্য একজন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এই ব্যাপারটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। এবং সাধারণত আমরা যেটা দেখি আমাদের দেশে, যে আপনি যদি কোনো একটা দোকান থেকে কিছু কিনতে যান, তাহলে সেই দোকানদার যদি আপনার সাথে একটু ভালো ব্যবহার করে, আপনাকে যদি রেসপেক্ট করে আচরণ করে বা কথা বলে, তাহলে জিনিস পছন্দ হলে আপনি প্রয়োজনে 2 টাকা বেশি দিয়ে, 10 টাকা বেশি দিয়ে ওই দোকান থেকেই কিনবেন। কিন্তু যদি এরকম হয় যে আরেকটা দোকানে 10 টাকা কম দাম, কিন্তু দোকানের ব্যবহার অনেক খারাপ, দোকানির ব্যবহার অনেক খারাপ, তাহলে কিন্তু আমরা ওই দোকান থেকে নর্মালি কিনি না। এটা আমার আমার দিক থেকে এটা প্রযোজ্য, আমি এই দিক থেকে আমি বলতে পারতেছি। আপনাদের ক্ষেত্রেও আমি আশা করছি এরকমই হয়, যে এই ব্যবহারটা আসলে একটা ব্যবসাকে ডিকটেট করে যে কিভাবে চলবে। সেটা হতে পারে অনলাইন ব্যবসা, সেটা হতে পারে অফলাইন ব্যবসা। অফলাইন ব্যবসাতে এই ব্যাপারটা একটু কম দেখি আমরা, অনলাইন ব্যবসাতে এটার বিপরীত রূপটা আমরা বেশি করে দেখি। কারণ অনলাইন ব্যবসাতে কি হয়, ওই সরাসরি মানুষ সামনাসামনি থাকে না, তো খুব সহজেই যে বিক্রি করছেন তিনি রেগে অনেক বাজে টাজে কথা বলে ফেলতে পারেন। হ্যাঁ, এটার পেছনে অনেক কারণ আছে। দেখা যায় যে আমাদের অনেকের স্বভাব আছে যে আমরা বিক্রেতাকে মানুষ বলেই গণ্য করি না। এটা যেমন সত্য, ঠিক এটাও সত্য যে আমি নিজেও এরকম কয়েকবার ফেস করেছি যে আমি স্বাভাবিকভাবে কথা বলছি, কিন্তু ওই পাশে ব্যবসায়ীর বা ওই পাশে বিক্রেতার কথা দেখে বা কথার টোন দেখে আমি আসলে বুঝতে পারতেছি যে এটা হয়তো বা তার বিক্রেতার জায়গা থেকে তার এরকম আচরণ করার কথা না। এটা অনেক সময় দেখা যায় যে অনেক ওই মালিকের থেকে তার কর্মচারীদের গুরুত্ব একটু কম থাকে, কর্মচারীদের এই ব্যবসা রিলেটেড গুরুত্ব একটু কম থাকে, তখন এই জিনিসটা দেখা যায়। বাট এইরকম কোনো ঘটনা আমরা হোটেল কর্টেসিয়াতে দেখি নাই। হোটেল কর্টেসিয়াতে দেখছি যে মালিক পক্ষর যেরকম একটা সিরিয়াসনেস কাজ করে, যে অতিথিদেরকে কিভাবে আমরা সবসময় ভালো সার্ভিস দিতে পারি, তার পাশাপাশি তার যত রকমের কর্মচারী আছে, একেবারে চিফ বা হেড রিসিপশনিস্ট থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের মানুষদেরকেও শেখানো হয়েছে যে কিভাবে কিভাবে হচ্ছে অতিথিদের সাথে কথা বলতে হয়। অতিথিরাও যদি ঝামেলা করে, অতিথিরাও যদি ভুল করে, বা তারাও যদি কোনো অন্যায় আবদার করে বসে, সেটাকে কিভাবে সামলাতে হয়, এই ব্যাপারটা এই গল্পে ছিল। এটা তো বললাম যে ব্যবসায়ীদের কথা, তাদের সাথে না হয় আমাদের লেনদেনের সম্পর্ক, এবং তারা চাইলে অ্যাজ এ ফ্রি ব্যবসায়ী হিসেবে বা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির দিক থেকে চিন্তা করলে তারা চাইলেই আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেটা খুব সহজে এড়ায় যাই, সেটা হচ্ছে সরকারি কোনো অফিসে গিয়ে আমাদেরকে কি করতে হয়, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সম্মান করা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু তাদেরকে স্যার করতে হয় এবং তাদেরকে এমন ভাবে তাদের সাথে আচরণ করতে হয় যেন আমরা হচ্ছে প্রজা, তারা হচ্ছে জমিদার। কিন্তু ঘটনা তো ঠিক উল্টা। তাদের বেতন তো আসলে কাইন্ড অফ আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে, এবং তার টেকনিক্যালি পাবলিক সার্ভেন্ট। তাদের সাথে আমাদের এই আচরণটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল উল্টা। তারা যেহেতু পাবলিক সার্ভেন্ট, তাদের সাথে আমাদের আচরণ হওয়াটা ছিল উল্টা, তারা আমাদের সাথে ভালো আচরণ করবে। এটা সবচেয়ে বেশি প্রবল হয়তো বা দেখা যায় যে হচ্ছে পুলিশের ক্ষেত্রে, যে পুলিশ মানেই হচ্ছে ছোট বড় সকল রকমের মানুষ যে কোনো পুলিশকে স্যার বলে সম্বোধন করে, বা পুলিশ হোক, ইউনো হোক, যে কেউই হোক না কেন, এই ব্যাপারটা শুধু সম্বোধনের ব্যাপার না, আমি হয়তো সম্বোধনের কথাটা বলছি, বাট শুধু সম্বোধনের ব্যাপার না, এখানে অন্য ব্যাপারগুলো আছে। একেবারে আচরণ থেকে শুরু করে, মানে আপনি সরকারি একটা কাজে গেছেন, সরকারি কোনো সুবিধা পাওয়া বা সেবা পাওয়া এটা আপনার অধিকার, ফ্রি সেবা না, কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন বলে এই সেবাটা সরকার দিতে বাধ্য। কিন্তু ওই পিয়ন থেকে শুরু করে সরকারি অফিসগুলোর মানুষজন এমন ভাব করে যেন তাদের পকেটের টাকা দিয়ে তারা আপনাকে সেবা দিচ্ছে। এইটাও আসলে শেখার একটা ব্যাপার আছে। যদিও এখানে ওরকম সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর আচরণ নিয়ে এরকম এই বইতে কোনো ব্যাপার ছিল না, বাট অ্যাজ এ সার্ভেন্ট হিসেবে, সেটা হতে পারে পাবলিক সার্ভেন্ট অথবা হতে পারে কোনো ব্যবসায়িক দিক থেকে, কিভাবে মানুষের সাথে ডিল করতে হয় সেই ব্যাপারটা এই গল্পে বেশি ফুটে উঠেছে। আমি বোধহয় এই আলোচনাটা একটু, এই কথাগুলো একটু বেশি বলে ফেললাম। এটা আসলে যারা
আমার মতো যারা হচ্ছে মধ্যবিত্ত বা যারা যারা এরকম ঝামেলা ফেস করেছেন তারা এই জিনিসটা খুব ভালো করে বলতে পারবেন। এটা বলতে পারেন যে আমাদের দেশের, বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের একটা কষ্ট। এবার আসা যাক গল্পের বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে, পয়েন্ট টু বি নোটেড। প্রথম যে পয়েন্টটা নোট করতে হবে সেটা হচ্ছে হোটেলের বাহিরে, কর্তেশিয়া হোটেলের বাহিরে এই গল্পের কোনো ব্যাপার নাই, পুরা গল্পটা এই হোটেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে গল্পের শুরুর দিকে পরবর্তী খুন হবে কর্তেশিয়া হোটেলে, এবং পরবর্তী খুন কাকে খুন করবে এই ব্যাপারটা পুলিশ জানতো, কিন্তু কিভাবে জেনেছে, কোন তদন্ত করে জেনেছে, এবং ওই চিরকুটের সাথে সংখ্যাগুলোর মিনিংটা কি, তারা যে ডিসাইফার করেছে এইটার মিনিংটা কি, এইটা গল্পের শুরুর দিকে দেওয়া ছিল না। এবং অনেক সময় জুড়ে এই জিনিসটা আমাকে কন্টিনিউয়াসলি বাগিং করছে যে হচ্ছে এখানে কেন মনে করতেছে, বলতেছে কর্তেশিয়া হোটেলে খুন হবে, কেন, মানে কেন মনে করলো হোটেলে খুন হবে? হ্যাঁ, এখানে পরবর্তীতে গল্পে বলা হয়েছে যে এটা আসলে ওই পুরা ঘটনাটাকে কনফিডেন্সিয়াল রাখার জন্য এরকম আচরণ করেছে তারা, বাট শুরুর দিকে এটা আমার কাছে কন্টিনিউয়াসলি পিক করে গেছে, খোঁচা দিয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে এই গল্পের খুনি বুদ্ধিমত্তা বা খুন করার মোটিভ বা খুনির চিন্তা ভাবনাকে অতিরঞ্জিত করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে অতিরঞ্জিত। এখন হতে পারে যে খুনি অতিরঞ্জিত চিন্তা ভাবনা করেছে বলেই আসলে সে ধরা খেয়েছে দিন শেষে। এবার আসি আমরা এই গল্পের টুইস্টটা নিয়ে। দেখেন, এখানেও শুরুতেই বলেছি অনেকগুলো সাব প্লট ছিল, সবগুলো সাব প্লটের মধ্য থেকে একটা প্লট থেকে রহস্যের উদ্ঘাটন হয়েছে। এখানে টুইস্ট, যে মূল টুইস্ট ছিল, এই টুইস্ট আসলে সবগুলার ভেতরে, সাবপ্লটের ভেতরেই মিশে ছিল, তার ভেতর থেকে ফুটে উঠেছে, কিন্তু আমরা গেস করতে পারিনি। এটা বোধহয়, আমরা বলতে আমি গেস করতে পারিনি, এটা বোধহয় পরপর দুইটা গল্প হইল যেখানে খুনিকে এবং কাকে খুন করা হবে এইটা আমি ভুল গেস করেছিলাম। আমি ইনিশিয়ালি যেরকম ভাবে চিন্তা করতে করতে আগাইছিলাম সেরকম ব্যাপারটা হয় নাই শেষের দিকে, এবং এই দিক থেকে টুইস্টটা ভালো ছিল। তবে টান টান উত্তেজনা যে একেবারে ছিল ব্যাপারটা এরকম না। প্রখর থ্রিলার গল্পের টান টান উত্তেজনা এখানে নাই, কিন্তু টুইস্টটা মোটামুটি ভালো ছিল। ওই যে খুনিকে আর কাকে খুন করা হবে, ভিকটিমকে, এই ব্যাপারটা অনুমান যেটা করেছিলাম সেটার সাথে আসলে ম্যাচ করে। এবার আসেন গল্পের কয়েকটা ব্যাপারে সমালোচনা করি। কেইগো হিগাশিনোর এর চেয়েও অনেক ভালো গল্প আছে, তার পোটেনশিয়াল অনেক বেশি। এই গল্পটাতে তিনি তার ফুল পোটেনশিয়ালটা দিতে পারেন না। আমি এর চেয়েও ভালো গল্প কেইগো হিগাশিনোর লেখাই এর চেয়েও ভালো গল্প পড়েছি। তার মানে কি গল্পটা খারাপ হয়েছে? ব্যাপারটা কিন্তু এরকম না। ভালো দিকগুলো আলোচনা করলাম, একটু ভিন্ন ধারার গল্প। প্রথম যেই পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গল্পের পেস, গল্পের গতি। গল্পের শুরুতে যেই গতি নিয়ে এগিয়েছে, মাঝখানে এসে নিয়ে হুট করে অনেকগুলো সাবপ্লট এবং অনেকগুলো চরিত্রের ইন্ট্রোডাকশন করার কারণে গল্পের গতিটা অনেক স্লো হয়ে গেছে, এবং গল্পের শেষের দিকে আবার স্পিডটা এগিয়েছে। মানে মাঝখানে গল্পের অনেক অংশ বোরিং লেগেছে, এবং ওই সময়টাতেই আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার বইটাও পড়তে ডিলে হয়েছে। আবার এই গল্পে সাধারণ কোনো একটা ঘটনাকে, সিম্পল কোনো একটা ঘটনাকে অতিরঞ্জিত করে অতিরিক্ত রহস্যময় করে তোলার একটা চেষ্টা করা হয়েছে, যেটা হচ্ছে আপনি আমি যারা কমন থ্রিলার পাঠক তারা খুব সহজেই ধরে ফেলতে পারবেন, এবং আপনার কাছে মাঝে মাঝে বিরক্ত মনে হইতে পারে যে কে এই জিনিসটা নিয়ে টেনে এত লম্বা করতেছে, এটা তো খুবই সিম্পল একটা জিনিস। এই ব্যাপারটা বেশ কয়েকবার হয়েছে। আরেকটা ব্যাপার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, এটাকে ঠিক সমালোচনা বলা উচিত না, এটা আমার কাছে মনে হয়েছে যে খুনের মোটিভ নিয়ে আলাদা একটা সাবপ্লট বানানো হয়েছিল, কিন্তু গল্পের শেষে রহস্য যখন উন্মোচিত হয় এই সাবপ্লটটাকে ঠিকভাবে পারফেক্টলি এক্সিকিউট করা হয় নাই, এবং আমার কাছে মনে হয়েছে যে রহস্য উদ্ঘাটনে এই সাবপ্লটটা ঠিক পুরোপুরি ব্যবহারটা হয় নাই। হ্যাঁ, হতে পারে যে সবগুলো সাবপ্লটে যে পুরোপুরি ব্যবহার হবে এটা তো অবশ্যই না, কিন্তু খুনের মোটিভকে নিয়ে যে আমি এতখানি আলোচনা করলাম ওইটার সাথে রিলেশনটা বা এক্সিকিউশনটা আরেকটু পারফেক্ট হতে পারত। আবার এখানে কয়েকটা ব্যাপার আমাকে কন্টিনিউয়াসলি খোঁচাইছে, যে পুলিশ তো স্বাভাবিকভাবে অনেক কিছুকেই সন্দেহজনক মনে করতেছে। এখানে ধরেন কিছু সন্দেহজনক ব্যাপার নিয়ে তারা অনেক সিরিয়াস ছিল, কিন্তু কয়েকটা সন্দেহজনক ব্যাপার নিয়ে তারা আবার একদমই পাত্তা দেয় নাই। এই ব্যাপারটা আমাকে একটু খোঁচাইছে, যে আমি চিন্তা করতেছি এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখা উচিত, কিন্তু ওইটাকে সিরিয়াসলি দেখলো না। আবার আমি চিন্তা করলাম যে এটা সিরিয়াসলি না দেখলেও চলতো, ওটাকে অনেক সিরিয়াসলি দেখেছে তারা। তো এই যে
ইনকনসিস্টেন্সিটা, যে একটা ঘটনাকে তারা অনেক সিরিয়াসলি দেখতেছে, আরেকটা ঘটনাকে একটু কম সিরিয়াসলি দেখতেছে, এই জিনিসটা আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হয়েছে। তবে এটার অন্য একটা ব্যাখ্যা থাকতে পারে। এই কারণেই কেইগো হিগাশন এই কাজটা করেছেন কিনা আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে বাস্তব জীবনে তো এরকমটাই হয়। বাস্তব জীবনে তো পুলিশরা হচ্ছে সব ঘটনাকে সমানভাবে প্রায়োরিটি দেয় না। কিছু ঘটনাকে তারা বেশি প্রায়োরিটি দেয়, কিছু ঘটনাকে কম প্রায়োরিটি দেয়। হয়তো বা হচ্ছে ভুল করেই বেশি প্রায়োরিটি দিচ্ছে কোনো ঘটনাকে, বা যেটাকে প্রায়োরিটি বেশি দেওয়ার কথা ছিল সেটাকে কম প্রায়োরিটি দিচ্ছে। এটা হতে পারে। এটা বাস্তব জীবনের সাথে ওই বাস্তবতার মিল রাখতে গিয়ে তিনি এই কাজটা করেছেন কিনা এটা আমি ঠিক শিওর না, বাট এই জিনিসটা আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হয়েছে। দুই একটা জায়গাতে এই পুলিশের রিজনিং নিয়েও আমার কাছে বেশ আপত্তি ছিল। বিশেষত হচ্ছে কোনো একটা যারা গল্পটা পড়েছেন তারা জানতে পারবেন, আমি স্পয়লার দিচ্ছি না। একটা জায়গাতে কোনো একটা অতিথির পরিচয় গোপন করা নিয়ে, মানে গোপন পরিচয় নিয়ে বা ভুল পরিচয় দিয়ে এসেছিল, তো তার পরিচয় খুঁজে বের করার জন্য ওই পুলিশের ওখানে একটা রিজনিং দেখা ছিল। ওই রিজনিংটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। এই হচ্ছে বেশ কয়েকটা সমালোচনা করার ব্যাপার। এর বাহিরেও গল্পে অনেকগুলো ভালো দিক আছে। অনুবাদের কথায় যদি আসি, এইটা শুরুতেই বলেছি যে এইটার কোনো ইংলিশ অনুবাদ নাই। সো আপনি যদি এই মাস্কারেড হোটেল নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে এইটাই বাংলাটাই পড়তে হবে, আনলেস আপনি জাপানিজ ভাষা পারেন, তাহলে আপনাকে এটাই পড়তে হবে। এটা এক অর্থে ভালো এই জন্য যে যদি আপনি দুই জায়গা থেকে, এক হচ্ছে জাপানিজ ভাষা থেকে ইংলিশে অনুবাদ হবে, দেন ইংলিশ থেকে বাংলায় অনুবাদ হবে, এই অনুবাদ হওয়ার সময় বেশ কিছু ব্যাপার হারিয়ে যায়। হতে পারে যে হচ্ছে জাপানিজ কোনো একটা থিম এটা ইংলিশে আমি ঠিকভাবে প্রকাশ করতে পারতেছি না, তাহলে ওই থিমটা হারিয়ে যাবে বা ওই রূপকটা হারিয়ে যাবে। যখন আমি ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করব ওই রূপকটা তো আমি পাবো না। কিন্তু এরকমটা হলেও হতে পারতো যে ওই থিমটাকে আমি জাপানিজ থেকে সরাসরি বাংলায় নিয়ে আসলে সুন্দর করে প্রকাশ করা সম্ভব। এই জন্য অনুবাদ করার সময় যতটুকু সম্ভব এই ইন বিটুইন স্টেপসটা যদি কমানো যায় তাহলে ভালো হয়। এই জন্য হচ্ছে আমি সরাসরি ভাষা থেকে অনুবাদ করাটা বেশি প্রেফার করি। এবং কাবিস হাসান ভাইয়ের বেশ কয়েকটা অনুবাদ আমি এর আগে পড়েছি, যেমন স্ট্রেঞ্জ পিকচার্স পড়েছিলাম, ওটাও সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। সামনে স্ট্রেঞ্জ হাউজেস আসছে, ওটাও সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। তারপরে আরেকটা বই এখানে নিয়ে এসেছি, নিকোলাই গোগলের হচ্ছে ভি, এটাও সরাসরি রুশ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। এই সরাসরি ভাষা থেকে অনুবাদ করলে এই সুবিধাটা হয় আর কি। আর এখানে সহ অনুবাদক হিসেবে ছিলেন সালেহ আহমেদ মুবিন। তিনি খুব সম্ভবত হচ্ছে এটাকে ওই মানে বাংলায় পাঠযোগ্য করার বা হচ্ছে একটু ঘষা মাজা করেছেন। এখানে অনুবাদ বেশ প্রাঞ্জল ছিল, অনুবাদ নিয়ে কোনো প্রশ্ন নাই। দুই একটা লাইনে, দুই একটা শব্দে আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে। ওই দুই একটা শব্দ হয়তো বা হচ্ছে সামহাও একটু ভুল হয়েছে। এই পুরা এত বড় একটা বইতে সেই সামান্য ভুল থাকতে পারে। আর একটা জিনিস একটু বেটার হইতে পারতো, সেটা হচ্ছে এখানে ওই নাওমিকে আপু বলে সম্বোধন করা হয়েছে, যেটা জাপানিজ ভাষাতে সম্বোধন করা হয় না। আমরা স্ট্রেঞ্জ পিকচার্সে, আমি উদাহরণ দিয়ে বলতেছি, স্ট্রেঞ্জ পিকচার্সে আমরা দেখেছিলাম যে সাধারণত জাপানিজ ভাষাতে যেরকম ভাবে সম্বোধন করা হয়, সান, চান অথবা হচ্ছে সেন্সেই, বড় ছোট অথবা শিক্ষক হিসেবে সম্মানিত হিসেবে যেরকম ভাবে সম্বোধন করা হয় সেরকম ভাবেই রাখা হয়েছিল, নামের শেষে ওই সান যুক্ত করে বা চান যুক্ত করে বা সেন্সেই যুক্ত করে। এই ব্যাপারটা না ওই জাপানিজ ভাইবটা বা জাপানিজ ওই অথেন্টিসিটিটা দেয়। এখানে আপু বলার কারণে না ওই ভাইবটা হুট করে একটু মিসিং হয়ে গেছিল। মানে সুন্দর একটা গান বাজতে বাজতে হুট করে যেরকম সুর কেটে গেলে যেরকম মনে হয়, ফিল হয়, ওই ফিলটা আমার কাছে মনে হচ্ছিল। এছাড়া দু একটা রূপক বা উপমা আমার কাছে একটু ইনকনসিস্টেন্ট লেগেছে, যে হয়তো বা জাপানিজ ভাষাতে যেরকম ভাবে উপমাটা দেওয়া হয় ওইটার সরাসরি বাংলায় এরকম কোনো উপমা নাই, এই জন্য এরকম আমার কাছে মনে হয়েছে। এছাড়া অনুবাদ যথেষ্ট প্রাঞ্জল, অনুবাদ নিয়ে আপনার কোনো কমপ্লেইন থাকবে না, বইটার বানান ভুল নিয়েও কোনো কমপ্লেইন থাকবে না। যদি আপত্তি থাকে তাহলে কেইগো হিগাশিনোর লেখা নিয়ে আপত্তি থাকবে। এবার আসি যেই প্রশ্নটা আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন, যে এটা কি আমি এনজয় করেছি? হ্যাঁ, এনজয় করেছি। এটা কি হচ্ছে কেইগো হিগাশিনোর বেস্ট লেখা? না, কেইগো হিগাশিনো এর চেয়েও ভালো লেখেন, তার পটেনশিয়াল অনেক বেশি। এটা কি কেইগো হিগাশিনোর ওয়ার্স্ট লেখা? অবশ্যই না, তার এর চেয়েও অনেক বাজে লেখা আছে। এবং এইটা কি কেইগো হিগাশিনোর লেখা হিসেবে আমাকে ট্রাই করা উচিত? হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন, লেখাটা অনেক ভালো ছিল। এবং মাস্কারেড হোটেলের এর খুব সম্ভবত 3টা পার্ট, আরো 2টা পার্ট আছে। একটা বোধহয় ঘোষণা দিয়েছে ঋদ্ধ প্রকাশ থেকে আসবে, বাকি আরেকটা পার্টও চলে আসবে। আমি ওয়েট করতেছি, সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করলে এই সুবিধাটা হয়। আপনি যদি হচ্ছে মাস্কারেড হোটেল পড়তে চান, কেইগো হিগাশিনোর লেখার ফিলটা যদি নিতে চান, তাহলে প্রথমে এই বইটা রেকমেন্ড না হলেও আপনি যদি কেইগো হিগাশিনোর লেখা পড়ে থাকেন তাহলে এই বইটা অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু
তিনি তার গতানুগতিক ধারায় যেরকম ভাবে তদন্তের গল্প বা থ্রিলারের গল্প লেখেন তার থেকে একটু সরে এসেছেন। এই দিক থেকে বইটা একটু অন্যরকম ছিল। এবার টেকনিক্যাল ব্যাপারগুলোতে যদি আসি, ঋদ্ধ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 320। আচ্ছা, আরেকটা যে জিনিস আমি মানে পৃষ্ঠার সংখ্যা খেয়াল করতে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে আমার নর্মালি নাম মনে রাখতে অসুবিধা হয়, বিশেষত জাপানিজ নাম তো আরো প্যাচ লাগে। আমি যেটা পড়ার সময় করেছিলাম সেটা হচ্ছে যখনই হচ্ছে আমি কোনো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর না, যখনই কোনো চরিত্র সামনে এসেছিল তখনই আমি সুন্দর করে ওই চরিত্রের নাম এবং হচ্ছে ওইটার পরিচয়টা এখানে লিখে রেখেছিলাম। এইটা গল্পটাকে পড়তে আমার খুবই কাজে দিয়েছে। আপনি এই কাজটা চাইলে করতে পারেন, যে হচ্ছে যদি আপনার এই নাম নিয়ে একটু প্যারা লাগে, এটা একটা সাজেশন টাইপের বলতেছি, যে যদি নাম নিয়ে একটু প্যারা লাগে তাহলে আপনি এই কাজটা করতে পারেন, এটা খুব কাজে লাগবে। 520 পৃষ্ঠা তো বললামই, বাইন্ডিং নিয়ে প্যারা নেই, বাইন্ডিং ভালো, প্রিন্টের কোয়ালিটি ভালো। এখানে টুকটাক দুই একটা, খুব বেশি না, মানে অল্প অল্প কয়েকটা হচ্ছে ইলাস্ট্রেশন দেওয়া ছিল, ইলাস্ট্রেশন গুলো মোটামুটি ভালো আসছে। এই যে কাজের সময় না আসলে জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না, ইলাস্ট্রেশনের জন্য আমি পৃষ্ঠা উল্টাচ্ছি বাট ইলাস্ট্রেশন পাইনি, পাচ্ছিলাম না। এই যে যেমন ধরে নিচ্ছে এইটা হচ্ছে একটা ইলাস্ট্রেশন গুলো মোটামুটি অ্যাভারেজ লেভেলে এসেছে, প্রিন্টের কোয়ালিটিও মোটামুটি ভালো। এইটার সাথে একটা বুকমার্ক দিয়েছিল, এই যে দুইটা বুকমার্ক দিয়েছিল, এই যে দুইটা বুকমার্ক। আচ্ছা, মুদ্রিত মূল্যটা যদি একটু বলে দেই, মুদ্রিত মূল্য হচ্ছে 550 টাকা, এর উপরে ডিসকাউন্ট থাকতেছে, ডিসকাউন্ট তো থাকছেই। এই হলো মাস্কার্ড হোটেলের রিভিউ। এর সাথে আরো বেশ কয়েকটা বইয়ের রিভিউ ব্যাক টু ব্যাক সামনেই চলে আসবে, হয়তো বা আশেপাশে সাজানো আছে। এই যে এইখানে দেখা যাচ্ছে একটা বই, এটার রিভিউ সামনে চলে আসবে। যারা দেখে বুঝতেছেন, যদি জেনে থাকেন বা গেস করে থাকেন এটা কোন বই, কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনি এই বইটা পড়েছেন কিনা। যদি ভালো লেগে থাকে বা কোনো আলোচনা সমালোচনা, কমেন্ট করে জানিয়ে দিন। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন ব্রাউন স্টোরি টেলারে। কোনো একদিন আরো একটা এপিসোডে দেখা হবে। আনটিল দেন, সাইন্স অফ।